নমস্কার বন্ধুরা, শুভাশিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেটা জানেন, আপনাদের এই মুহূর্তে সবচেয়ে আলোড়িত একটি ঘটনা, সেটা হচ্ছে আরজিকর হসপিটালে একজন ডাক্তার ছাত্রীর মর্মান্তিক মৃত্যু। যাকে কি ভাষায় বর্ণনা করব সেটাই বলা মুশকিল। সম্পূর্ণ নক্কারজনক একটি ঘটনা, যে ঘটনার মধ্যে দিয়ে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা বিশ্বের বাঙালি সমাজের মাথা আজকে প্রায় হেঁট হয়ে যাওয়ার জায়গায়। একজন ডাক্তার ছাত্রী, তাকে জঘন্যভাবে, নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং তাকে খুন করা হয়েছে গত 9ই আগস্ট। স্বাভাবিকভাবেই এই ঘটনায় গোটা বাংলা তো বটেই, গোটা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মহিলাদের মধ্যে। এবং বিভিন্ন জায়গায় মহিলারা ইতিমধ্যেই রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন। এবং আরজি করেও আজকে গিয়ে দেখেছি সেখানকার পড়ুয়া ডাক্তার যারা, তারাও আন্দোলনে সামিল হয়েছেন। ব্যাপক সেই আন্দোলনের রূপ। কিন্তু যে ব্যাপারটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করা, সেটা হচ্ছে পুরো বিষয়টি তদন্ত বর্তমানে দায়িত্ব পেয়েছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। যে সিবিআই ভারতের সর্বোচ্চ একটি গোয়েন্দা সংস্থা, যারা ইতিমধ্যে পশ্চিমবাংলায় প্রায় 39টি ক্ষেত্রে তারা তদন্তভার সামলাচ্ছেন। রেশন দুর্নীতি থেকে শুরু করে, টেট দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা পশ্চিমবাংলায় তদন্ত করছেন। যার সাথে নয়া সংযোজন হলো আরজি করের এই নারীঘাতী এই ঘটনার। যেটা বলার সেটা হচ্ছে, সিবিআই তদন্ত করুক বা পুলিশ তদন্ত করুক, আমাদের কাছে মুখ্য বিষয় যেটা, মুখ্য দাবি যেটা, সেটা হচ্ছে যাতে দোষীরা শাস্তি পায়, যাতে অপরাধীরা কেউ ছাড় না পেয়ে যায়। সে যত প্রভাবশালী লোকই হোক, যত উচ্চ মার্গের লোকই হোক এবং তার ক্ষমতাবান লোকই হোক, সে যেন কোনোভাবে ছাড় না পেয়ে যায়। এটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। এবং সেই জায়গা থেকে যে আজকে সিবিআই যে তদন্তভার পেয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে, যদিও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুরুতেই বলেছিলেন যে আগামী রবিবারের মধ্যে পুলিশ যদি সব কটা অপরাধীকে যদি না গ্রেপ্তার করতে পারে, তাহলে এই তদন্তর পুরো দায়িত্ব সিবিআইকে তিনি সমর্পণ করবেন। যাই হোক, যে কোনোভাবেই হোক, তার আগেই ঘটে গেছে। কলকাতা হাইকোর্ট অত সময়ও পুলিশকে দিতে রাজি নয় এবং সিবিআই তারা আজকে অর্ডার পাওয়ার সাথে সাথেই তারা কাল থেকেই তদন্তে নামবেন। কিন্তু একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে গণধর্ষণের পর এই যে একটা হত্যাকাণ্ড, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক একজন নানান রকম কথা বলছে এবং যার মধ্যে সারবত্তা খুব কমই আছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে একদম গুলিয়ে দেওয়ার জন্য কোনো বিশেষ বিশেষ জায়গা থেকে, বিশেষ বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে এমন সব মন্তব্য করা হচ্ছে যাতে পুরো
তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই, তারা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে তারা এইসব মন্তব্য করছেন, একটা প্রচার করছেন, একটা রটনা করছেন, যাতে তদন্ত প্রক্রিয়াটা ডিলে হয়ে যায়, তদন্ত প্রক্রিয়াটা ভেস্তে যায়। আমরা সেই দিকে যাব না, কিন্তু একটা বিষয় আপনাদের সামনে আজকে বলতে চাই, সেটা হচ্ছে, যেটা কোনো রাজনৈতিক দল বলুন, কোনো অরাজনৈতিক সংগঠন বলুন, কেউ এই প্রসঙ্গটা তুলছেন না। যেটা হচ্ছে, অপরাধী তো যখন তদন্ত চলছে, অপরাধীকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তার করতে হবে, এটা তো প্রাথমিক শর্ত। তার সাথে কিন্তু আরও একটি শর্ত আমাদের বলা উচিত, যেটা আমরা সবাই এড়িয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দ্রুত এই মামলার পরিসমাপ্তি হওয়া প্রয়োজন, যেটাকে আমরা বলি স্পিডি ট্রায়াল। যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করা হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা সাজা ঘোষণা করা হবে। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি, বিভিন্ন ক্ষেত্রে জুডিশিয়ালি ল্যাকিং, যেটা আমরা বলি বারবার, যে জুডিশিয়ালি এত লেন্দি হয় বিচার প্রক্রিয়া, যার ফলে দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া কিন্তু আমাদের সবাইকে আশাহত করে। আজকে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ এই ঘটনার একটা শীঘ্র পরিণতি চাইছে, দেখতে চাইছে, সাজা দেখতে চাইছেন, আর সপ্তাহখানেক যাওয়ার পর দেখবেন মানুষের মধ্যে সেই উৎসাহ আর থাকে না। আমি আমার জীবনের নিজের একটি ব্যক্তিগত ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। 2023-এর 14ই জুলাই আমার পরিচিত এক ভদ্রমহিলা, তিনি বাউল শিল্পী ছিলেন, তাকে ধর্ষণ করা হয়েছিল কলকাতা স্টেশনের কাছে একটি নির্জন জায়গায়। সেই মহিলার ধর্ষণের বিচার কিন্তু আজও চলছে, নিম্ন আদালতে সেই বিচার আজও চলছে। 2023-এর 14ই জুলাইয়ের ঘটনা, আজকে আগস্ট মাস, 2024-এর আগস্টের আজকে 13 তারিখ হয়ে গেল, সেই সাজা কিন্তু আজও পর্যন্ত ঘোষণা হয়নি। 1 বছর অতিক্রম করে গেছে, সেই সাজা আজও পর্যন্ত ঘোষণা হয়নি। যদিও অভিযুক্ত এখনো জেল কাস্টাডিতে রয়েছে, কিন্তু নিম্ন আদালতে এখনো ট্রায়াল চলছে, এখনো কিন্তু তার সাজা ঘোষণা হয়নি। আমি যেহেতু এই কেসে একজন সাক্ষী ছিলাম, দুবার কোর্টে আমাকে হাজিরা হতে হয়েছিল এবং নানানভাবে আমার বিপক্ষের যিনি উকিল ছিলেন, লয়ার ছিলেন, নানানভাবে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন। কিন্তু যেহেতু পুরো ঘটনাটা অত্যন্ত সত্য ঘটনা ছিল এবং তার মধ্যে ন্যূনতম কোনো রকম কোনো গল্প তৈরি করার চেষ্টা হয়নি, তাই সেই মামলা খুব ভালোভাবে এগোচ্ছে। এবং আমরা পুলিশের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, তারাও খুব আশাবাদী যে অপরাধীর কনভিকশন হবেই এবং সম্ভবত যাবজ্জীবন তার কনভিকশন হবে। কিন্তু এই যে দেরি, এই দেরিটাই আমাদেরকে ভাবাচ্ছে যে আজকে একটা ধর্ষণের মামলা যদি 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় নিয়ে নেয়, সেটা কিন্তু আমাদের কাছে ভালো নিদর্শন নয়। তাতে কিন্তু ধর্ষণকারী যারা এই ধরনের নোংরা কাজে যারা ভয় পাবে, সেই তাদের জন্য যেটা করার, যে চটজলদি একটা বিচার ব্যবস্থা করা, এই শুধু এই ধরনের মামলাগুলো শোনার জন্য একটা কোর্ট করা এবং সেই কোর্টে এই ধরনের মামলাগুলো, এই ধর্ষণ সংক্রান্ত, ধর্ষণ করে খুন
এই ধরনের মামলাগুলো শোনার জন্য যদি একটা ব্যবস্থা রাখা যেত এবং 6 মাস থেকে 1 বছরের মধ্যে যদি এই মামলার পরিসমাপ্তি ঘটিয়ে সাজা ঘোষণা করে দেওয়া যেত, তাহলে কিন্তু সমাজে ধর্ষণের সংখ্যা অনেকটাই কম হতো বলে অন্তত আমি মনে করি। এবার দ্বিতীয় যে প্রসঙ্গটি তুলব, কেন পশ্চিমবাংলায় এই সময় এই ধরনের একটা জঘন্য ঘটনা ঘটল। দেখুন, খুব কাকতালীয়ভাবে একটা বিষয় বলি, হয়তো আমার এই যুক্তির সাথে আপনাদের অনেকের যুক্তি মিলবে না যারা শুনছেন বা যারা দেখবেন, তবুও বলতে বাধ্য হচ্ছি যে সরকারি হসপিটাল, বিশেষ করে আর.জি. কর হসপিটালের মতো একটি নামী সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আসেন এবং সম্পূর্ণ নিখরচায় চিকিৎসা পরিষেবা পান, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিড় হয়। আমরা দেখেছি, যেহেতু আর.জি. কর হসপিটালের 1 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, তো বিভিন্ন সময়ে আর.জি. কর হসপিটালের কাছে আমাদের যাওয়া আসা, কম করে হলো 5-5,500 মানুষ প্রতিদিন আউটডোরে তারা কিন্তু চিকিৎসা করান। আজকে আর.জি. কর হসপিটাল বলুন, নীলরতন বলুন, মেডিকেল বলুন, পিজি বলুন, বিভিন্ন সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে উন্নতি হয়েছে গত 10-12 বছরে, তার জন্য বহু মানুষ আজকে কিন্তু খুব কম খরচে তারা কিন্তু চিকিৎসা সহজে পাচ্ছে, যেটা শহরের বড় বড় কর্পোরেট হসপিটালগুলোর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে কর্পোরেট হসপিটালে যে একটা অপারেশন করতে গেলে 4 লাখ টাকা 5 লাখ টাকার নিচে হয় না, সেটা দেখা যাচ্ছে সরকারি হসপিটালে বিনা পয়সায় হয়ে যাচ্ছে। এরকম ঘটনা বহু ক্ষেত্রে আমরা শুনি, আমাদের কাছে সেসব খবর আসে। ফলে কর্পোরেট হসপিটালগুলোর কিন্তু এখন একদম শনির দশা। তারা মানে যেটা বলে রক্ত স্বল্পতায় ভুগছে, বিশেষ করে এই সময়টা কেন বলছি, আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের একটা উথাল পাতাল অবস্থার সৃষ্টি হয়েছে। সেখানে ব্যাপক রাজনৈতিক ডামাডোলের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের গণ্ডগোলে সেখানকার প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। বিপক্ষ দল এবং ছাত্র সমাজ তারা ক্ষমতা দখল করেছে, একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং বাংলাদেশের এখন যা পরিস্থিতি, বাংলাদেশ থেকে কোনো লোক ভারতবর্ষে আসতে পারছে না, ভারতবর্ষের কোনো লোক বাংলাদেশে যেতে পারছে না। আপনারা অনেকেই জানেন ভিসা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ থেকে একমাত্র হিন্দু ছাড়া আমরা জানি বাংলাদেশ থেকে প্রতিদিন শয়ে শয়ে মানুষ শিয়ালদা দিয়ে এবং বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা ট্রিটমেন্ট নিতে যায়। ইস্টার্ন বাইপাসের ধারে যে সমস্ত বড় বড় সব কর্পোরেট হসপিটালগুলো রয়েছে, সেই সব কর্পোরেট হসপিটালগুলোর একটা বড় সংখ্যক কাস্টমার হচ্ছে বাংলাদেশের লোক, বাংলাদেশের রোগীরা। তারা আসেন সেই সমস্ত জায়গায়, তারা ভালো টাকা খরচ করে তারা তাদের চিকিৎসা করান, কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে সেই চিকিৎসা ব্যবস্থার তারা কিন্তু সেই বাজার এখন পাচ্ছেন না। ফলে তাদের অনেকেরই এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে কারণে সম্ভবত বলছি, এই কারণে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা, সেই ধারণা থেকে বলছি এটা কর্পোরেট সেক্টরের কোনো বৃহত্তর ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে বেহাল করার জন্য
এই ধরনের একটি জঘন্য ঘটনা ঘটিয়েছেন। আজকে দেখুন 9ই আগস্টে যে ঘটনা ঘটেছে, তারপর থেকে আজকে 13ই আগস্ট সমস্ত সরকারি হসপিটালে পরিষেবা বন্ধ। ফলে বহু মানুষ তারা সরকারি হসপিটালে চিকিৎসা না পেয়ে তারা বাধ্য হচ্ছেন বেসরকারি হসপিটালে গিয়ে ভর্তি হতে, এবং সেখানে তাদের নির্মমভাবে তাদের বধ করা হচ্ছে, রোগীকে মুরগি করার চেষ্টা চলছে। আজকে এই যে ঘটনা ঘটেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য হসপিটালে, আমার মনে হয় সিবিআই করুক বা পুলিশই করুক, কেন এই ঘটনা ঘটলো, কারা এই ঘটনাটা ঘটালো এবং এই ঘটনাটার পিছনে আসল উদ্দেশ্যটা কি, টোটাল বিষয়টা তদন্ত করে দেখার খুব প্রয়োজন আছে। আমার স্থির ধারণা, যদি তদন্ত সঠিকভাবে হয়, হয়তো অনেক কর্পোরেট হসপিটাল, বিশেষ করে বাইপাসের ধারে যে বড় বড় কর্পোরেট হসপিটালগুলো আছে, সেই কর্পোরেট হসপিটালের অনেক কেষ্ট বিষ্টুর হয়তো নাম জড়িয়ে যাবে, যদি সৎ সাহসের সাথে সিবিআই তদন্ত করতে পারে। কারণ ঠিক এই সময় এই ধরনের একটা জঘন্য অপরাধ সংগঠিত করা হলো, ঠিক যে সময় বাংলাদেশ থেকে মানুষের রোগীর যে জনস্রোত এতদিন ধরে এই বাইপাসের ধারে নার্সিংহোমগুলো পেয়ে এসছে, বা শহরের বিভিন্ন জায়গার নার্সিংহোমগুলো, বড় বড় কর্পোরেট হসপিটালগুলো পেয়ে এসছে, তারা এখন সেই পরিমাণ পেশেন্ট পাচ্ছে না। ফলে সরকারি পরিষেবার ক্ষেত্রে যে একটা অচল আয়তন তৈরি করে দেওয়া যায়, অচল ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে সেই পরিষেবাটা পাওয়ার জন্য, যে চিকিৎসার পরিষেবার জন্য মানুষ কোথায় যাবে? তারা বাধ্য হবে তখন বেসরকারি ক্ষেত্রে যেতে, এবং সেখানে গেলে তখন তাদের ভালো করে জবাই করা যাবে। আমার মনে হয় যে আজকে যে সিবিআই যে তদন্তভার পেয়েছে, তারা নিশ্চিতভাবেই এই দিকটাও তারা তদন্ত করে দেখবেন যে আসল উদ্দেশ্য, মোটিভটা কী ছিল। শুধু কি একটি মেয়েকে ধর্ষণ করে খুন করার উদ্দেশ্যেই এটা করা হয়েছিল, নাকি অন্য আরো বড় কোনো উদ্দেশ্য সাধনের জন্য এই বিষয়টা করা হয়েছে? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আগামী দিনে প্রতিবাদে সোচ্চার হন। দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, শুধু অপরাধী গ্রেপ্তার হোক, অপরাধী গ্রেপ্তার এই দাবি করলেই হবে না, এর সাথে চাই স্পিডি ট্রায়াল, যেটা 1 বছরের মধ্যে, খুব বেশি হলে 1 বছরের মধ্যে সাজা ঘোষণা করতে হবে, এবং সাজা ঘোষণা করে অপরাধীদের, যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের কারণে তাদের, আমি মানবাধিকার কর্মী, আমি মৃত্যুদণ্ডে বিশ্বাস করি না, কিন্তু আমি এটা বলতে পারি যে চরম যাবজ্জীবন সাজা তাদের জন্য যেন তৈরি থাকে, দেশের আইন যেন সেই দিকে নিয়ে যায়, এই আশা করব। সবশেষে আর একটা বিষয়ে আপনাদের নজর দিতে বলবো, সেটা হচ্ছে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেখুন, ধর্ষণ করে খুন যে প্রথম আমাদের দেশে এই ঘটলো এরকমটা নয়। এর আগে আমরা দিল্লিতে নির্ভয়া হত্যাকাণ্ড দেখেছি, আমরা পরবর্তী সময় হাথরাসে, উত্তরপ্রদেশের হাথরাসে দেখেছি, সেখানেও একটি মেয়েকে কিভাবে ধর্ষণ করা, শুধু তাকে নয়, তার পরিবার যেহেতু অভিযোগ জানিয়েছে, পরিবারটাকেই শেষ করে দেওয়া হয়েছিল। এগুলো জাস্টিফাই করার জন্য বলছি না, আমরা বলতে চাইছি যে সমাজে আজকে এটা একটা ব্যাধির আকার ধারণ করেছে। যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সমাজে আজকে ধর্ষণ, খুন, রাহাজানি, ডাকাতি, চুরি, ছিনতাই, প্রতারণা আজকে একটা
সামাজিক ব্যাধির আকার তৈরি করেছে। আজকে কোথায় প্রতারণা হচ্ছে না? কোটি কোটি টাকা লুট করে এক একজন দেশের বাইরে চলে যাচ্ছে, সেদিকে আমাদের নজর নেই। আজকে সর্বত্র একটা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, সম্প্রদায় সম্প্রদায় দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে নানান ছবি ভেসে উঠছে, যা যে কোনো মুহূর্তে আমাদের মধ্যে একটা সাংঘাতিক অশান্তি সৃষ্টি করতে পারে। রক্তক্ষয়ী একটা অশান্ত বাংলা, অশান্ত দেশ তৈরি হতে পারে। সুতরাং একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একটা চক্র, তারা দিবারাত্র তারা এই দেশ, এই রাজ্যকে অশান্ত করে তোলার চেষ্টা করছে। শুধু আমাদের রাজ্য বলে না, বিভিন্ন রাজ্যের খবর যখন পাই, আপনারা জানেন মণিপুরে একটা ঘটনা ঘটেছিল, দুজন মহিলাকে সম্পূর্ণ নগ্ন করে প্যারেড করানো হয়েছিল, তারপরে তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। এরকম ঘটনা প্রতি ক্ষেত্রে প্রতিদিন হচ্ছে, বিশেষ করে মহিলাদের উপর সংগঠিত হচ্ছে। আমরা বারবার নানান রকম দাবি করছি, কখনো মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছি, কখনো রাতের অন্ধকারে রাস্তা হাঁটছি, কিন্তু এসব করে কি এই অপরাধগুলোকে দমন করা যাচ্ছে? এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে নির্মূল করা যাচ্ছে? করা যাচ্ছে না। তার কারণ আমাদের আইনটা এত বিলম্বিত আইন বিচার ব্যবস্থা, যার ফলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীর সাজা ঠিক মতো হয় না। সে আইনের ফাঁক গলে বেরিয়ে গিয়ে আবার একটা অপরাধ করতে সাহস পায়। তাই আমাদের একটাই বক্তব্য থাকবে, অপরাধী যাই অপরাধ করেছে, যারা অপরাধের সাথে যুক্ত তাদের তো ধরতেই হবে, এটা তদন্তকারী সংস্থার দায়িত্ব। পাশাপাশি বিচার ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু দ্রুত সাজা ঘোষণা চাই, এটা আমাদের একটা দাবি। আজকে এই পর্যন্ত বললাম। নমস্কার, ভালো থাকবেন।